This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, স্বাগত আপনাকে টিভি9 বাংলায়। আমি দীপ রয়েছে আপনার সঙ্গে। ঘড়িতে সময় বেলা 11টা, তার মানে টিভি9 বাংলায় এখন সময় 11টায় 11। আর শুরুতেই নজর রাখবো মহাকুম্ভের খবরে। মহাকুম্ভের খবরে নজর রাখবো কারণ মহাকুম্ভে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে কলকাতার বাসিন্দারও। ছেলে, মেয়ে ও বোনের সঙ্গে কুম্ভে গিয়েছিলেন কলকাতা পুরসভার 95 নম্বর ওয়ার্ডের বাসিন্দা বাসন্তী পোদ্দার। পরিবার সূত্রে খবর, হুড়োহুড়ির মধ্যেই আচমকা পড়ে যান বাসন্তী। তখনই পদপিষ্টের ঘটনা ঘটে। মহিলার ছেলের হাতে তুলে দেওয়া হয়েছে দেহ। মৃতার ছেলে সুরজিৎ পোদ্দার জানিয়েছেন, এখনও দেহের ময়নাতদন্ত হয়নি। গতকাল বাসন্তী পোদ্দারের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেছেন এলাকার কাউন্সিলর তপন দাশগুপ্ত। মর্মান্তিক খবর, এই নিয়ে কোনো সন্দেহ নেই। মহাকুম্ভে বাসন্তী পোদ্দারের সঙ্গে গিয়েছিলেন তার ছেলে এবং মেয়ে। প্রচণ্ড ভিড়ের চাপে ব্যারিকেড ভেঙে গিয়ে দুর্ঘটনা, জানাচ্ছেন মৃতার মেয়ে। কুম্ভ মেলায় চরম অব্যবস্থার অভিযোগ তুলেছেন মৃতার মেয়ে। ইসকনের কয়েকজন এসে মাকে তোলে, প্রশাসনের কাউকে সেই সময় পাওয়া যায়নি, অভিযোগ মৃতার পরিবারের। আপনি তো সঙ্গে ছিলেন, যদি একটু ওই যে ভিড়ে মানে আমরা যাচ্ছিলাম সব, এমন ধাক্কিয়ে আমাদের ধাক্কাটা মানে এমন ভাবে ভেঙে পড়েছে একটা লাইন থেকে পুরো গায়ে সবাই মানে অসুস্থ হয়ে গেছে। সবাই 4জনই আমরা অসুস্থ, সবারই পায়ে, আমি তো উঠতেই পারছি না পা। সবাই একদম মারাত্মক দুর্ঘটনার মুখ থেকে আমরা বেঁচে গেছি। কিন্তু ওখানকার পুলিশ প্রশাসন একদম ঠিকঠাক ছিল না, খুব লেট করে সব আসছিল। মানে যার সহযোগিতা করার সময় তখন আমরা কাউকে পাইনি। আমি তো বাহন করছি, তো শরীর খারাপ ছিল। আচ্ছা, ছেলে মেয়ের সাথেই গিয়েছিলেন? হ্যাঁ, ছেলে গেছে আমার। খুবই খারাপ লেগেছে, কেননা এরকম ভাবিনি যে এরকমভাবে যাবে। এখন কি করবো, এখন করার কিছু নেই। কীভাবে মরেছে সেটা আমি বুঝতে পারিনি, এখনও বলতে পারবো না। ওর ছেলে গেছে, মেয়ে গেছে, আর ওর দিদি গেছে, বড়দি গেছে, এই 4জন মিলে গেছে। মহাকুম্ভে পদপিষ্ট হয়ে মৃত্যু হলো পশ্চিম মেদিনীপুরের বৃদ্ধার। মেয়ে জামাইয়ের সঙ্গে পুণ্যস্নানে গিয়েছিলেন শালবনির গোদাপিয়াশাল সংলগ্ন কাছারি রোড এলাকার বাসিন্দা বছর 78-এর উর্মিলা ভূঁইয়া। প্রয়াগরাজে মতিলাল নেহরু মেডিকেল কলেজে মর্গে গিয়ে তার দেহ শনাক্ত করলেন নাতনি। আরও বিস্তারিত জানতে কথা বলবো এই মুহূর্তে আমাদের সঙ্গে পশ্চিম মেদিনীপুর থেকে সহকর্মী দেবব্রত রয়েছেন। দেবব্রত, এই মুহূর্তে তার পরিবার তারা কি জানাচ্ছেন, কিভাবে এত বড় দুর্ঘটনা ঘটলো, পরবর্তীতে তারা কি করবেন, কি বলছেন তারা? দেখো, প্রথমে আমার সহকর্মীকে বলবো এলাকার ছবিটা দেখাতে। ইতিমধ্যে আমরা তার বাড়িতে এসে দাঁড়িয়ে রয়েছি এবং বাড়ির ছবিটা দেখাতে বলবো। ইতিমধ্যে কিন্তু এলাকার যিনি শালবনী ব্লকের যিনি বিডিও তিনি এসেছিলেন এবং পঞ্চায়েত সমিতির সভাপতি তিনিও এসে দেখা করে গেছেন, কথা বলে গেছেন। তাদের সরকারিভাবে যে সমস্ত প্রতিশ্রুতি সে প্রতিশ্রুতি দিয়েছেন। পাশাপাশি তারা বিডিও যেটা জানিয়েছেন যে প্রশাসন কিন্তু এই পরিবারের সম্পূর্ণ পাশে রয়েছে। তো এই ধরনের ঘটনার পরবর্তী পর্যায়ে যে ধরনের স্টেপ নেওয়া প্রয়োজন, সমস্ত রকমের স্টেপ কিন্তু প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হচ্ছে। বাড়ির পক্ষ থেকে যেটা জানানো হয়েছে যে শুধুমাত্র পূর্ণ লাভের আশাতেই কিন্তু এই বাড়ির যারা গিয়েছিলেন তারা কিন্তু পূর্ণ লাভের আশায় মহাকুম্ভে গিয়েছিলেন এবং সেখানে পূর্ণ স্নান হয়েছিল কিনা সেটা কিন্তু তাদের জানা নেই। কিন্তু যিনি উর্মিলা ভূঁইয়া তিনি কিন্তু যখন বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছিলেন তখন তার পরিবারের যারা বৌমা যারা রয়েছেন, পারিবারিক যারা বৌমা রয়েছেন, তারা কিন্তু জানাচ্ছিলেন যে যেহেতু বয়স হয়েছে তারা বারণ করেছিলেন যে এই ভিড় বা এতে না যাওয়ার জন্য। কিন্তু তিনি তাদের কথা উপেক্ষা করেই তিনি বলেছিলেন যদি আমার মৃত্যু হয় সেখানেই হবে। মানে এই কথাটাও যেন কোথাও তাদের মনের মধ্যে একটা গেঁথে রয়েছে যে যিনি তীর্থযাত্রায় গেলেন তার পূর্ণ লাভের আশাতে, সেখানে গিয়ে তার মৃত্যু হলো। এটাও একটা কিন্তু পরিবারের একেবারে দেবব্রত, মানে সত্যি মর্মান্তিক খবর। পূর্ণ লাভের আশায় মহাকুম্ভে যাওয়া এবং সেখানে গিয়ে অবশেষে মৃত্যু। কি বলছে পরিবার, শুনবো। সকালে আমরা খবর পাই আমার যিনি মারা গেছেন উনি হচ্ছে আমার দিদিমা। আমার মামার কাছে খবর আছে, মানে ভোরের দিকে খবর আছে যে আমার দিদিমাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সবাই ছত্রচ্ছিন্ন হয়ে গেছিলো ওখানে যে দুর্ঘটনাটা ঘটেছিল। তো তারপরে ওখানে খোঁজাখুঁজি খোঁজার পরে অনেকক্ষণ পরে আমাদের কাছে খবর আছে দুপুর 1:30-2টার দিকে খবর আছে যে আমার যে দিদিমা তার মানে দেহটা হসপিটালে পাওয়া গেছে। মানে যে মারা গেছে তার ছোট মেয়ে একটু অসুস্থ হয়ে পড়েছিল, সেন্সলেস হয়েছিল, তাকে তো সবাই সেইখানে পুলিশরা
সেবা সুস্থতা করে সে ভালো হয়েছে। তারপরে আবার জেঠিমাকে পাওয়া যায়নি, তারপরে খবর এলো যে হচ্ছে উনি হচ্ছে হাসপাতালে, মানে চারদিকে খুঁজাখুঁজি করছে, যে উদ্দেশ্যে যাওয়া হয়েছিল যে করতে পারেনি মনে হয়। কিন্তু আমরা অনেক করে বারণ করেছিলাম জেঠিমাকে যে তোমার বয়স হয়েছে, তুমি জেঠিমা তোমার যাওয়ার দরকার নেই। কিন্তু বলছে যদি আমার মৃত্যু হয় তো ওইখানেই হবে। হ্যাঁ, যদি পূর্ণ করতে যে হ্যাঁ তীর্থযাত্রায় যদি মারা যায় তো মারা যাব। সব মিলিয়ে মহাকুম্ভে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে অন্তত 30 জনের। আজ প্রয়াগরাজে যাচ্ছেন যোগী আদিত্যনাথ। মর্মান্তিক দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে কুম্ভে বেশ কিছু নিয়ম বদল উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর। গাড়ি নিয়ে প্রবেশে কড়াকড়ি শুরু হয়েছে, বাতিল করা হয়েছে ভিভিআইপি পাস। আপনারা জানেন গতকালই এই ভিভিআইপি কালচার নিয়ে অভিযোগ তুলেছিলেন রাহুল গান্ধী। মহাকুম্ভে আরো ভালো ট্রাফিক ম্যানেজমেন্ট এবং সহযোগিতার নির্দেশ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর। রাতেই পুলিশের শীর্ষকর্তা এবং আধিকারিকদের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলেছেন মুখ্যমন্ত্রী। एक दुर्भाग्यपूर्ण हादसा इसी दौरान अखाड़ा मार्ग पर संगम के तट पर हुआ, जिसमें 90 से ज्यादा लोग गंभीर रूप से या सामान्य रूप से घायल हुए। यह हादसा भारी भीड़ के द्वारा अखाड़ा मार्ग के बैरिकेडिंग्स को तोड़ने और उसके बाद उससे कूद करके जाने के कारण वहां पर हुआ है, जिसमें 30 के आसपास लोगों की दुखद मृत्यु हुई है। পূর্ণ স্নানের সময় হুড়োহুড়ি, সেই হুড়োহুড়ি থেকে দুর্ঘটনা। আর এই মর্মান্তিক দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে এখন থেকে কুম্ভে বেশ কিছু নিয়ম রদবদল করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। গাড়ি নিয়ে প্রবেশে কড়াকড়ি শুরু হয়েছে, বাতিল করা হয়েছে ভিভিআইপি পাস। মহাকুম্ভে আরো ভালো ট্রাফিক ম্যানেজমেন্ট এবং সহযোগিতার নির্দেশ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর। আরো বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে জ্যোতির্ময় কর্মকার রয়েছেন নয়াদিল্লি থেকে। জ্যোতির্ময়, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী নয়া আর কি নিয়ম বিধিনিষেধ লাগু করছেন এই কুম্ভ মেলায়? দেখো, যে খবর পাচ্ছি ইতিমধ্যেই 30 জনের মৃত্যু হয়েছে এবং প্রায় 60 জনের বেশি মানুষ তারা আহত হয়েছেন। এবং যে খবর পাওয়া যাচ্ছে যে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী তিনি ইতিমধ্যেই জুডিশিয়াল ইনকোয়ারি অর্থাৎ বিচার বিভাগীয় তদন্তে তিনি নির্দেশ দিয়েছেন এবং প্রাক্তন বিচারপতি হর্ষ কুমারের নেতৃত্বে 3 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে যারা যোগী আদিত্যনাথের কাছে রিপোর্ট জমা দেবেন। এবং ইতিমধ্যেই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তিনি যারা মারা গিয়েছেন তাদের জন্য তাদের পরিবারের প্রতি 25 লক্ষ টাকা ক্ষতিপূরণ তিনি ঘোষণা করেছেন। এবং যে খবর আমরা পাচ্ছি যে ইতিমধ্যেই কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে, তা হচ্ছে যে ভিআইপি কালচার নিয়ে গতকালই প্রশ্ন উঠেছিল এবং কোনো রকম আলাদা করে ভিআইপি ব্যবস্থা রাখা হবে না। যারা আসছে তাদের প্রত্যেককে সাধারণ মানুষের মতোই প্রত্যেকটা নিয়ম মেনে চলতে হবে। এবং সেক্ষেত্রে এর আগে যে ভিআইপি পাস ইস্যু করা হয়েছিল সেই ভিআইপি পাস প্রত্যাহার করে নেওয়া হচ্ছে। কোনো গাড়ির ভিআইপি পাস থাকবে না এবং প্রত্যেকেই প্রশাসন ঠিক করবে যে যাদের ক্ষেত্রে থ্রেট পারসেপশন রয়েছে তাদের ক্ষেত্রে আলাদা নিরাপত্তার ব্যবস্থা করা হবে। কিন্তু তা বাদ দিয়ে বাকিদের ক্ষেত্রে যাদের ভিআইপি পাস ইস্যু করা হয়েছিল সমস্ত ভিআইপি পাস প্রত্যাহার করে নেওয়া হলো। জ্যোতির্ময়, অনেক ধন্যবাদ তোমাকে, অনেক ধন্যবাদ। আর এদিকে মহাকুম্ভে পদপিষ্ট হয়ে একাধিক মৃত্যু, সেই ঘটনায় সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা দায়ের। দায়িত্বে থাকা ব্যক্তি, সংস্থা এবং সরকারি আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জি। ঘটনায় আইনি পদক্ষেপের আবেদন মামলাকারীর আইনজীবীর। বিভিন্ন রাজ্যের জন্য গাইডলাইন চালু করার আবেদন সুপ্রিম কোর্টে। এই মুহূর্তে আরো একটা ব্রেকিং নিউজে নজর রাখবো। মগরাহাট থেকে উদ্ধার হলো অস্ত্র। গোপন সূত্রে খবর পেয়ে মগরাহাটের কালাপাহাড় চক গ্রামে হানা দেয় ডায়মন্ড হারবার থানার পুলিশ। একটি বাড়িতে তল্লাশি চালিয়ে 5টি ওয়ান শাটার, দেশি বন্দুক, একটি পাইপ গান এবং 41 রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। আটক করা হয়েছে বাড়ির মালিককে, ধৃতের নাম আব্দুল্লাহ লস্কর। এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ জানাবো আপনাদের, মগরাহাট থেকে উদ্ধার অস্ত্র। বাংলার দিকে দিকে অস্ত্র উদ্ধার, সেই তালিকায় নয়া সংযোজন মগরাহাট। গোপন সূত্রে খবর পেয়ে মগরাহাটের কালাপাহাড় চক গ্রামে হানা দেয় ডায়মন্ড হারবার থানার পুলিশ। আর বিস্তারিত জানাবেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে শুভেন্দু রয়েছেন। শুভেন্দু, পুলিশ কিভাবে জানতে পারলো অস্ত্র লুকানো রয়েছে?
দেখো, মগরাহাটে কিন্তু অস্ত্রের পাহাড় রয়েছে, এরকম ভাবে কিন্তু পুলিশ একটা গোপন সূত্রে খবর পায় মগরাহাট থানা। এরপর গত 25শে জানুয়ারি থেকে ধারাবাহিকভাবে ডায়মন্ড হারবারের অতিরিক্ত পুলিশ সুপার মিথুনদের নেতৃত্বে বিশাল একটি দল গঠন করা হয়। তারপর ধারাবাহিকভাবে তল্লাশি অভিযান চালানো হয়। এরপর গ্রেপ্তার করা হয় কালা পাহাড় এলাকার বাসিন্দা আব্দুল্লাহ লস্করকে। তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালিয়ে এখনো পর্যন্ত 5টি ওয়ান শাটার, একটি পাইপ গান এবং 41 রাউন্ড গুলি উদ্ধার করেছে। এত অস্ত্রশস্ত্র কি উদ্দেশ্যে রাখা হয়েছিল মজুত করে জানা যাচ্ছে? দেখো, এই অস্ত্রগুলো যেহেতু আব্দুল্লাহ লস্করের বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে, পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে এবং জিজ্ঞাসাবাদ চালিয়ে এই অস্ত্র মজুদের পিছনে আর কারা কারা জড়িত রয়েছে, এই অস্ত্র কেনা বেচা হচ্ছিল কিনা, বা কোন এলাকায় নিয়ে যাওয়া হচ্ছিল, বা কাদের কাছ থেকে এই অস্ত্র নিয়ে আসা হয়েছিল, সেদিকটা কিন্তু পুলিশ জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা চালাচ্ছে। তবে একজনকেই গ্রেপ্তার করা হয়েছে এবং বেশ কয়েকজনকে চিহ্নিত করার কাজ চলছে। শুভেন্দু, অনেক ধন্যবাদ তোমাকে। এর পাশাপাশি শুধু মগরাহাটে নয়, এর পাশাপাশি মুর্শিদাবাদের একটা ছবি দেখাবো এই মুহূর্তে। মগরাহাটের পর মুর্শিদাবাদ থেকেও আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার এক। সাগরপাড়া থানার কুমারপুর গ্রামে তল্লাশি পুলিশের উদ্ধার হলো দেশি পিস্তল, গুলি। অর্থাৎ একই দিনে একই সময় দুই জায়গা থেকে অস্ত্র উদ্ধার। আরো বিস্তারিত জানাবেন মুর্শিদাবাদ থেকে কৌশিক রয়েছেন টেলিফোন লাইনে। কৌশিক, শিয়ালদা থেকে অস্ত্র উদ্ধার হওয়ার পর 72 ঘন্টাও কাটেনি, প্রথমে মগরাহাট আর এবার মুর্শিদাবাদ। একদমই দেখো, আজ ভোর কিন্তু সাহেবনগর যে এলাকার সাগরপাড়া থানা, সেখানে কিন্তু এক ব্যক্তিকে আটক করে গোপন সূত্রে খবর পেয়ে এবং সেখানে একটা আগ্নেয়াস্ত্র এবং একটি গুলি উদ্ধার হয়। এবং এই যে সীমান্ত এলাকা সাগরপাড়া কিন্তু একদম ভারত বাংলাদেশের সীমান্ত এলাকা, এবং সেখান থেকে কিন্তু এই আগ্নেয়াস্ত্রটি উদ্ধার হয়েছে। এবং যেভাবে গতকালের পর আবারও আজ যেভাবে আগ্নেয়াস্ত্র উদ্ধার হচ্ছে তাতে চিন্তা বাড়ছে। এবং যে এই যুবক গ্রেপ্তার হয়েছে, সঙ্গে আরো কেউ ছিল বলে মনে করছে পুলিশ, এবং তার সঙ্গে আরো যারা জড়িত রয়েছে তদন্ত শুরু করেছে এবং আজ তাকে আদালতে পাঠানো হবে 5 দিনে পুলিশে হেফাজতে চেয়ে। কিন্তু যেটা মনে করা হচ্ছে যে এলাকায় একটা নাশকতা বা বিভিন্ন দুষ্কর্মমূলক কাজের জন্যই কিন্তু এই আগ্নেয়াস্ত্র মজুত করা হচ্ছে। এর সঙ্গে কি পাচারের কোনো লিঙ্ক আছে নাকি সেটাও কিন্তু তদন্ত শুরু করেছে পুলিশ ইতিমধ্যেই। তবে একের পর এক যেভাবে আগ্নেয়াস্ত্র উদ্ধার হচ্ছে মুর্শিদাবাদ জেলা জুড়ে, তাতে একটা যেমন আতঙ্ক বাড়ছে, সেরকম আইন শৃঙ্খলার অবনতি ঘটছে বলে এমনটাই মনে করছে বিরোধীরা। একেবারে কৌশিক, অনেক ধন্যবাদ তোমাকে। এই মুহূর্তে পাশাপাশি দুটো ছবি দেখাচ্ছি আপনাদের। একদিকে মগরাহাট, সেখান থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার হয়েছে, আর অন্যদিকে মুর্শিদাবাদ, সেখান থেকেও অস্ত্র সহ গ্রেপ্তার করা হয়েছে একজনকে। এই মুহূর্তে প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য আমাদের সঙ্গে রয়েছেন। অরিন্দম বাবু, মানে শিয়ালদা থেকে অস্ত্র উদ্ধারের পর 3 দিনও কাটেনি, একই দিনে রাজ্যে 2 জায়গা থেকে, মুর্শিদাবাদ মগরাহাট, 2 জায়গা থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার, দুষ্কৃতীদের গ্রেপ্তার করতে পারলো পুলিশ। প্রশ্ন হচ্ছে, এত অস্ত্র মজুত করে জমা করে রাখা হচ্ছে কেন? দেখুন, প্রথম কথা, আমরা বহুদিন আগে থেকে বলেছি, সাধারণ মানুষ বলেছে, সোচ্চার হয়েছে যে পশ্চিমবঙ্গ বারুদের স্তূপের উপরে আমরা রয়েছি। তার জন্য মুখ্যমন্ত্রী বিচলিত হয়েছে, ইনস্ট্রাকশন দিয়েছেন, অনেক উদ্ধার হয়েছে, পুলিশ ধরেছে, কিন্তু এখন বেরোচ্ছে কেন? কারণ যে সাধারণ মানুষ, আপনারাও তো অন্যরকম ভাববেন, কিন্তু আমি আপনাদের বলে দিচ্ছি যে যা ভয়ঙ্কর পরিস্থিতি রয়েছে চতুর্দিকে, যে সমস্ত ক্রিমিনালরা আজকে দেখুন, আমাদের সময় ডাকাতি হতো, প্রচন্ড ডাকাতি হতো, সব ডাকাত ফাকাত ছিল, ঘরে ঘরে প্রচুর, মগরাহাট, উস্তি ফুস্তি এসব সব ডাকাত ম্যাক্সিমাম। এখন বলতে পারেন এই ডাকাতগুলো কোথায়? আপনি দেখুন না, ডাকাতগুলো কোথায়? সব যুক্ত হয়েছে এখন রাজনৈতিক, সমস্ত ইয়েতে পলিটিক্সে চলে গেছে। এবং তারা ওখানে গিয়ে কি করছে? তারা কি রিহ্যাবিলিটেট হয়েছে? তাদের তো ঘর নেই, বাড়ি নেই, অর্থ নেই, তা অর্থ উপার্জন করবে কি করে? তারা এখন তাদের কাজে চলেছে এবং তার পিছনে রাজনৈতিক নেতারা রয়েছে। পুলিশ আজকে কি কাজ করছে? পুলিশ তো দিশাহারা। আমি আপনাকে একটা এক্সাম্পল দিচ্ছি যে আজকে ভাঙড়ে আজকে 7খানা থানা করা হয়েছে। তা আপনি কি দেখতে পাচ্ছেন সাধারণ মানুষের নিরাপত্তাটা কোথায়? কারণটা হচ্ছে গিয়ে যে একটা ভয়ঙ্কর বাতাবরণ সৃষ্টি হয়েছে, যেটা নাকি আমরাও বিস্মিত হয়ে যাচ্ছি। এত বছর চাকরি করেছি, জন্ম হয়েছে কবে, এই রকম একটা বিভৎস ঘটনা, এই রকম একটা আর্মস অ্যামুনেশনের যে আজকে চতুর্দিক থেকে যেভাবে কোথাও গিয়ে একটা মনে হচ্ছে যেন বারুদের স্তূপের ওপর বাংলা দাঁড়িয়ে রয়েছে। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা কথা বলেছিলাম বিজেপি নেতা দিলীপ ঘোষের সঙ্গে, প্রাক্তন বিজেপির রাজ্য সভাপতি। তার বক্তব্য যে আগে বাংলায় অস্ত্র আসতো বিহার থেকে, উত্তরপ্রদেশ থেকে, এখন বাংলায় অস্ত্র তৈরি হয়, অন্য রাজ্যে রপ্তানি হয়। শুনুন দিলীপ ঘোষের বক্তব্য। গুলি চলাটা এখন স্বাভাবিক, সেটা তো মমতা ব্যানার্জি বলতে পারবেন। ওই গুলি বন্দুক বেরোয় কোথাও, কিছু পচা মাল নিয়ে দেখি এই তো রেস্কিউ করেছি, পুলিশ দৌড়াদৌড়ি করে, ধমকান, 2-4টাকে ট্রান্সফার করেন, আবার শেষ। আরে এই গুলি বন্দুকটাই তো ওনার ইলেকশনের কাজে লাগে। এখানে পাশে ভাঙড়েতে এত বন্দুক চলে, ইলেকশন আগের থেকে শুরু আসে থেকে
মুড়ি মুড়কির মতো যেমন পড়তে থাকে। এটাই পশ্চিমবাংলার শিল্প এখন, পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে ফ্যাক্টরি তৈরি করে গুলি বন্দুক তৈরি হচ্ছে, আর সেটা রাজনীতিক কাজে ব্যবহার হচ্ছে। এই মুহূর্তে ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। হুমায়ুন বাবু, একই দিনে রাজ্যের দুই জায়গা থেকে, মুর্শিদাবাদ এবং ডায়মন্ড হারবার, দুই জায়গা থেকে অস্ত্র উদ্ধার করা হলো। প্রশ্ন, এত অস্ত্র রাজ্যে আসছে কোথা থেকে, কেন আসছে? দেখুন, রাজ্যের কোন জেলাতে কোন থানার আন্ডারে কোন বেআইনি অস্ত্র পাওয়া গেল মানেই পুরোপুরি রাজ্যকে দায়ী করা বা রাজ্যের আইন শৃঙ্খলা ভেঙে গেছে, এটা কোনো মতেই বলা যায় না। যে কোনো মানুষ যদি তার ব্যক্তিগত স্বার্থে ভারতবর্ষের যে আইন বা পশ্চিমবাংলার যে আইন শৃঙ্খলা সেটা যদি ভঙ্গ করে, তার বিরুদ্ধে পুলিশ প্রশাসন নিশ্চয়ই সেই আইন ভঙ্গ করার জন্য বা বেআইনি অস্ত্র রাখার জন্য বা বোমা গুলি যার কাছেই পাওয়া যাবে তার সিজ করে তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা সবসময় পুলিশ প্রশাসন নিচ্ছে না এরকম ব্যাপার না। কোথাও খুন হচ্ছে, সেখানেও যারা খুনের সঙ্গে যুক্ত তারা অ্যারেস্ট হচ্ছে। কোথাও কোনো জায়গায় বেআইনি বোমা পাওয়া যাচ্ছে, হাত বোমা পাওয়া যাচ্ছে, সুতলি বোমা পাওয়া যাচ্ছে, সেটা সিজ করছে এবং বামু স্কোয়াডে খবর দিয়ে সেটাকে নিষ্ক্রিয় করা হচ্ছে। আর দিলীপ বাবুরা কাজ নাই কাম নাই, শুধু বসে বসে আপনাদের চ্যানেলে বা বিভিন্ন চ্যানেলে শুধু বড় বড় কথা বলছেন। তা দিলীপ বাবুদের দল ভারতবর্ষের ক্ষমতায় রয়েছে, বিভিন্ন স্টেটে তাদের মুখ্যমন্ত্রী হচ্ছে, সেখানে কি আইন শৃঙ্খলা? বিরোধীরা তো অভিযোগ করছেন যে আগে বাংলায় বিহার বা উত্তরপ্রদেশ থেকে অস্ত্র আসতো, এখন বাংলায় নাকি এত অস্ত্র উৎপাদন হচ্ছে যেগুলো বিহার বা উত্তরপ্রদেশে রপ্তানি করা সম্ভব, যার জন্য কোথাও অস্ত্র উৎপাদন হয় না। এখানে কোথাও কোথাও বিক্ষিপ্ত ঘটনা ঘটে, যখনই খবর পায় বা ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট যখনই জানতে পারে, গোয়েন্দারা যখনই জানতে পারে, তাদের অ্যাকশন দেওয়া হয়, তাদের অ্যারেস্ট করা হয়, তাদের সেটা ফেক থাকলে ভেঙে দেওয়া হয়। বেশ, আপনাকে অনেক ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য। কথা বলছিলাম ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের সঙ্গে। মানে এমন তো নয় যে শুধু বোমা গুলি বন্দুক উদ্ধার হচ্ছে, প্রকাশ্যে বন্দুক হাতে দাপাদাপি চলছে। এবার দেখাবো আরো একটা ছবি, বন্দুক থেকে গুলি চালিয়ে প্রজাতন্ত্র দিবসের উদযাপন চলছে। দেখুন সেই ভাইরাল ভিডিও। মাতরম বন্দে মাতরম ফায়ার। ফিরে এলাম ব্রেকের পর। 11টা 11 দেখছেন আপনি এই মুহূর্তে। বেপরোয়াভাবে বাস চালানোর কারণে মৃত্যুর ঘটনা রুখতে এবার চালকদের উপর নজরদারি করতে বিশেষ অ্যাপ আনছে রাজ্য সরকার। সরকারি বেসরকারি সব যাত্রীবাহী বাসে প্রতি মুহূর্তের গতিবিধির উপরে নজরদারি চালাবে এই নতুন অ্যাপ, নজরদারি চালাবে পরিবহন দফতর। আগামী সপ্তাহের মধ্যেই চালু হবে এই বিশেষ অ্যাপ। কিভাবে কাজ করবে এই অ্যাপ জানাবেন টেলিফোন লাইনে সুপ্রিয় রয়েছেন প্রতিনিধি। সুপ্রিয়, আরো একবার জানাই আপনাদের সুপ্রিয়র সঙ্গে কথা বলবো। তবে এই মুহূর্তে যে খবর জানাচ্ছি আপনাদের, বেপরোয়াভাবে বাস চালানোর কারণে মৃত্যুর ঘটনা রুখতে চালকের ওপর নজরদারি করতে অ্যাপ আনছে রাজ্য। সরকারি হোক বা বেসরকারি সব যাত্রীবাহী বাসে প্রতি মুহূর্তের গতিবিধির ওপরে নজরদারি চালাবে পরিবহন দপ্তর। আরো বিস্তারিত জানাবেন সুপ্রিয় রয়েছেন টেলিফোন লাইনে। সুপ্রিয়, দেখো, এখনো পর্যন্ত পরিবহন দপ্তর সূত্রে আমরা যেটা জানতে পারছি যে সরকারি বেসরকারি সমস্ত রকম বাসের উপরে, বিশেষ করে বাস চালকদের উপরে নজরদারি চালানোর জন্য রাজ্য পরিবহন দপ্তরের তরফ থেকে একটি বিশেষ অ্যাপ আনতে চলেছে এবং আগামী সপ্তাহের মধ্যেই এই নতুন অ্যাপ কার্যকরী হবে এমনটাই কিন্তু আমরা জানতে পারছি। এবং সেক্ষেত্রে মূলত দুর্ঘটনা এড়ানোর জন্য বা যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখেই কিন্তু এই বিশেষ অ্যাপ চালু করার সিদ্ধান্ত রাজ্য পরিবহন দপ্তরের তরফ থেকে নেওয়া হয়েছে। এবং সেক্ষেত্রে যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি যে প্রত্যেক চালক, সরকারি বেসরকারি সব চালককেই, বাস চালকদেরই দিনের শুরুতে প্রথমে তাদের নিজেদের যে স্মার্টফোন রয়েছে সেখানে এই বিশেষ অ্যাপ ডাউনলোড করে রাখতে হবে এবং দিনের শুরুতে তারা যখন বাস রাস্তায় নামাচ্ছেন বা বাস নিয়ে তারা যাত্রী পরিবহনের কাজ শুরু করবেন
সেই সময় এই নির্দিষ্ট অ্যাপটি তাদের নিজেদের মোবাইলে অন করে দিতে হবে। আর এই অ্যাপ অন করা থাকলেই কিন্তু পরিবহন দপ্তর সেই বাস চালকের উপরে বা ওই নির্দিষ্ট বাসের উপরে তারা তার গতিবিধি কোন পথে যাচ্ছে এবং কত স্পিডে চলছে, বিশেষ করে কত স্পিডে চলছে তা কিন্তু তারা জানতে পারবেন। এবং কোনো বাস যদি বেপরোয়া ভাবে যাত্রী পরিবহন করা যে বাস যদি বেপরোয়া ভাবে রাস্তা দিয়ে ছুটতে থাকে বা তার গতিসীমা পার করে অতিরিক্ত গতিতে ছুটতে থাকে, সেক্ষেত্রে পরিবহন দপ্তর। বুঝতে পেরেছি সুপ্রিয়, অনেক ধন্যবাদ তোমাকে, অনেক ধন্যবাদ। রাজ্যের পরিবহন মন্ত্রী তিনি এই অ্যাপ নিয়ে কি জানিয়েছেন শুনবো। সরকারি এবং বেসরকারি দুটো গাড়ির ড্রাইভারকেই আমরা একটা বিশেষ অ্যাপ তৈরি করেছি, আমাদের আইটি ডিপার্টমেন্ট তৈরি করেছে। সেই অ্যাপের মাধ্যমে আমরা তাকে ট্র্যাক করব। অর্থাৎ সকালবেলায় এই অ্যাপটা তাকে ডাউনলোড করতে হবে এবং সেই ড্রাইভারকে আমরা ট্র্যাকিং করতে পারবো এবং সে কোন গতিতে চালাচ্ছে, বেপরোয়া চালাচ্ছে কিনা, র্যাশ ড্রাইভিং করছে কিনা আমরা সবটাই ধরতে পারবো এবং তাকে এই নিয়মটা মেনে চলতে হবে, নিয়ন্ত্রণের মধ্যে গাড়ি চালাতে হবে। এবং সেই ড্রাইভার যদি কথা না শোনে তাহলে একটি সতর্কীকরণের পরই কিন্তু তার ড্রাইভিং লাইসেন্স আমরা বাতিল করে দেবো। এবং বেপরোয়া গাড়ি চালিয়ে মৃত্যু যদি হয় তাহলে কঠোরভাবে আইনগত ব্যবস্থা ড্রাইভারের প্রতিও নেওয়া হবে। সামনেই বাজেট, সেই বাজেটে কি প্রত্যাশা জানালেন সেঞ্চুরি প্লাইয়ের এক্সিকিউটিভ ডিরেক্টর। শনিবার অষ্টমবারের জন্য বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তার আগে আয়কর নিয়ে মতামত জানালেন বিশিষ্ট শিল্পপতি। मुझे लगता है कि टैक्सेशन इज़ अ नेसेसरी इवल। आज के दिन अगर आप एक सेफ सिक्योर कंट्री में रहना चाहते हैं तो टैक्सेस तो देने ही होंगे। जो बाकी कंट्रीज़ में हो रहा है उस पर मैं ज़्यादा कमेंट नहीं करना चाहूँगा, बट जीएसटी का कुछ सेक्टर्स पे और पर्टिकुलरली हमारे सेक्टर पे तो बहुत ही बेनिफिशियल इम्पैक्ट रहा है। आज के दिन हमारा सेक्टर जो एक समय पे सिर्फ 10% ऑर्गेनाइज्ड होता था वो आज 30% से ऊपर ऑर्गेनाइज्ड है, उसमें जीएसटी का भी रोल है। तो कहीं ना कहीं मुझे लगता है कि अगर टैक्सेशन स्मार्टली किया जाए तो ये नेसेसरी भी है और ये हमें एट पार विद अदर कंट्रीज़ भी रखता है। लेकिन जैसे आप जीएसटी की बात कह रहे थे, हमारे सेक्टर से रिलेटेड अगर जो जीएसटी ऑन इनपुट रॉ मटेरियल्स फॉर बिल्डर्स फॉर रियल एस्टेट अगर इस पर कुछ किया जा सके तो मुझे लगता है कि ये बेनिफिशियल रहेगा।